হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। দেখো, এটা থার্মোডাইনামিক্সের যে সিরিজটা আমি স্টার্ট করেছি তারই আজকে লেকচার নম্বর 3। পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তারপরে তোমার থার্মোডাইনামিক্যাল কিছু প্যারামিটার্সগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং থার্মোডাইনামিক্সে যেটা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে থার্মোডাইনামিক্যাল প্রসেস। বিভিন্ন রকমের প্রসেস হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া, এছাড়া সমচাপ আছে, সম আয়তনিক প্রক্রিয়া আছে, আবর্ত প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো আছে। তো আমরা এক এক করে সেগুলো সবই দেখব। আজকে স্টার্ট করব কি আইসোথার্মাল প্রসেস দিয়ে বা সমষ্ণ প্রক্রিয়া দিয়ে। দেখো, প্রথমে আমরা জানবো সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে। সমষ্ণ প্রক্রিয়া মানে দেখছো যে উষ্ণতা যেখানে সমান, অর্থাৎ হোল প্রসেসটা যখন চলবে তখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ চেঞ্জ অফ টেম্পারেচার ইকুয়াল টু 0। বোঝা গেল? সাপোজ P1 V1 T1 কোনো একটা সিস্টেমের প্রাথমিক অবস্থা, ফার্স্ট স্টেট, তাকে আমরা সেকেন্ড বা লাস্ট একটা স্টেটে নিয়ে যাব। সেখানে P2 V2 আর উষ্ণতা T2 হলো, ঠিক আছে, সেকেন্ড স্টেট। এখন দুটো স্টেটে যখনই নিয়ে যাচ্ছি, একটা স্টেট থেকে আর একটা স্টেটে, এখানে দেখো টেম্পারেচার T1 থেকে হচ্ছে কত, T2। কিন্তু এটা যদি আইসোথার্মাল প্রসেস হয়, T2 মাইনাস T1 ইকুয়াল টু কী হতে হবে, 0। অর্থাৎ টেম্পারেচার ডেল টি বলে ইকুয়াল টু কী হবে, 0। আদারওয়াইজ ডেল পি নট ইকুয়াল 0 হবে, ডেল ভিও নট ইকুয়াল কী হবে, 0 হবে। তাহলে আমরা এই প্রপার্টিসগুলো ভালো করে বুঝতে পারবো আইসোথার্মাল প্রসেসে কী হয়। প্রপার্টিসগুলো যে পি চেঞ্জ হয়, ভিও চেঞ্জ হয়। দেখো, এখন টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে ডেল ইউ অর্থাৎ তোমার আন্তঃশক্তি যাকে বলে বা ইন্টারনাল এনার্জি, এটাও কিন্তু 0 হবে। কেন? কারণ আমরা জানি যে ইউ অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, তাই না? আন্তঃশক্তি শুধুমাত্র টেম্পারেচারের উপরেই ডিপেন্ড করে। এখন টেম্পারেচার যেহেতু এখানে চেঞ্জ হচ্ছে না, তাহলে কি আন্তঃশক্তিও চেঞ্জ হবে না। তো এটাই হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তাহলে এর ডেফিনেশন কীভাবে বলবো? ধরো, সংজ্ঞাটাকে তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো, যে প্রক্রিয়ায় তাপগতীয় সংস্থার চাপ ও আয়তনের পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রার কোনোরূপ পরিবর্তন ঘটে না, তাকে কি বলে, সমষ্ণ প্রক্রিয়া। বোঝা গেল? ওকে, এখন দেখো কেন সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার চেঞ্জ ঘটে না। তার কিছু কন্ডিশন আমরা সিস্টেমকে দিয়ে থাকি, সিস্টেমকে কিছু কন্ডিশন দিই। সেই কন্ডিশনগুলো কী কী, যার কারণে এই সিস্টেমটা যখন তার স্টেট চেঞ্জ করে তখন তার টেম্পারেচার কনস্ট্যান্টই থাকে, সেটা আমরা দেখব। তো দেখো, এখানে আমি একটা সিস্টেম নিয়েছি, গ্যাসিয়াস সিস্টেম, যেখানে একটা পিস্টন আছে। এটা হলো তোমার পিস্টন, ঠিক আছে? তো এই পিস্টনটাকে আমি প্রেশার দিয়ে কি করছি, সংনমন ঘটাচ্ছি, অর্থাৎ প্রেশার দিয়ে নিচের দিকে আনছি। ওকে, এটা পিস্টন। তো পিস্টনটাকে যখনই আমি প্রেশার দিয়ে নিচে সংনমন ঘটাবো গ্যাসের, তো গ্যাসের আয়তন কি হবে, আয়তন হ্রাস পাবে, আয়তন কমবে। এখন গ্যাসের যখন আয়তন কমে তখন চাপ কি হয়, চাপ তোমার বৃদ্ধি পাবে। আয়তন যখনই কমবে চাপ বৃদ্ধি পাবে। এখন চাপ যখনই বৃদ্ধি পাবে তাপ সৃষ্টি হবে, তাপ বাড়বে, তাপ ইনক্রিজ হবে। তাহলে আমি এখানে গ্যাসের সংনমন ঘটাচ্ছি, সংনমন বা কম্প্রেস করছি। কম্প্রেস যখনই করব গ্যাসকে, তখন
গ্যাসের কী হবে, আয়তন হ্রাস পাবে, চাপ বৃদ্ধি পাবে এবং তাপ বা হিট জেনারেট হবে ভেতরে। তো এই হিটটা জেনারেট হচ্ছে, হিট টেম্পারেচারকে কী করে, টেম্পারেচারকে বৃদ্ধি করে হিট যখনই বাড়ে। কিন্তু এই যে সিস্টেমটা নিয়েছি, এর যে দেওয়ালটা আছে, এই যে দেওয়ালটা কি করবে, হিটকে বাইরে বের করতে পারে এমন একটা দেওয়াল নিয়েছি, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো এই প্রসেসটা খুবই স্লো হয়, তাহলে প্রসেসটা কি, প্রসেসটা স্লো প্রসেস। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় যখনই আয়তনের সংনমন ঘটাবো বা কম্প্রেস করব, প্রসেসটা কী হতে হবে, স্লো প্রসেস হওয়ার ফলে যে হিটটা এর ভেতরে তৈরি হচ্ছে সেটা সময় পাবে বাইরে বেরিয়ে যাওয়ার, তাহলে হিট রিলিজ হবে সব জায়গা দিয়ে, মানে সব ক্ষেত্র দিয়ে, তোমার সিস্টেমের যে টোটাল চারিপাশে দেওয়াল আছে সেই দেওয়াল দিয়ে কী হবে, হিট রিলিজ হচ্ছে। এখন প্রসেসটা যেহেতু খুবই স্লো, তাহলে হিট রিলিজ হচ্ছে, যেটুকু হিট তৈরি হচ্ছে সেটুকুই বেরিয়ে যাচ্ছে, যেহেতু সেইটুকুই বেরিয়ে যাচ্ছে তো টেম্পারেচার কি থাকছে, অলওয়েজ কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকছে, টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আবার যদি প্রথম থেকে রিপিট করি যে আমি একটা সিস্টেম নিয়েছি, গ্যাসের সিস্টেম, সেখানে একটি পিস্টনযুক্ত সিলিন্ডার, তাকে প্রেস করছি, অর্থাৎ চাপ বৃদ্ধি করছি, সংনমন ঘটাচ্ছি, চাপ বাড়লে আয়তন কী হয়, হ্রাস পায়। আয়তন যখন হ্রাস পাবে হিট কী হবে, প্রডিউস হবে, ভেতরে হিট তৈরি হবে, সেই হিটটাকে রিলিজ করছে কখন, যখন এই প্রসেসটা খুব স্লো হয়। এখন তাহলে আইসোথার্মাল প্রসেস কী হচ্ছে, স্লো প্রসেসের ফলে সময় পাচ্ছে সিস্টেমটা হিট বাইরে পারিপার্শ্বকে কি দিয়ে দেওয়ার। যেহেতু হিট বেরিয়ে যাচ্ছে তাহলে টেম্পারেচার কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, বোঝা গেল। তাহলে এটাই হলো কি তোমার গ্যাসের সংনমন সমষ্ণ প্রক্রিয়া। এখন আমরা দেখব গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কি হয় দেখে নাও। দেখো সেম এটা একটা কি পিস্টন নেওয়া হয়েছে, তাহলে এই পিস্টনে এই সিস্টেমটাই, এখন পিস্টনটাকে উপরের দিকে তোলা হচ্ছে, যখনই উপরের দিকে তুলবে ভেতরে গ্যাসের প্রেশার কী হবে, চাপ হ্রাস পাবে, চাপ কমবে, চাপ যখনই কমবে আয়তন কী হবে, আয়তন বৃদ্ধি পাবে। এখন আয়তন যখনই বৃদ্ধি পায়, অর্থাৎ গ্যাস যখনই প্রসারিত হয়, চারিদিকে ছড়িয়ে যায়, তখন গ্যাসের কি হয়, গ্যাসের মধ্যে তাপ কমে যায়, তাই না, প্রসারণের ফলে তাপ কি হয়, হ্রাস পায়, ঠিক আছে। এখন তাপ যখনই হ্রাস পাবে, ঠিক আছে, যেহেতু এই সিস্টেমটা কি আছে, স্লো প্রসেসে যাচ্ছে, স্লো প্রসেস, আর এই যে দেওয়াল আছে পরিপার্শ্বের যে ওয়াল, এই ওয়ালগুলো কি হিটকে আদান প্রদান করতে পারে। তো এটা একটা কি বদ্ধ সিস্টেম, তাই না, বদ্ধ সিস্টেমে এনার্জি এদিক থেকে ওদিক যেতে পারে, কিন্তু তোমার ভর কিন্তু একদিক থেকে একদিকে যেতে পারবে না, তাহলে এটা বদ্ধ সিস্টেম। তো তখনই কী হবে, যেহেতু স্লো প্রসেস, সাথে সাথে পরিপার্শ্ব থেকে হিট সিস্টেমের মধ্যে ঢুকবে, পরিপার্শ্ব থেকে হিট এন্ট্রি হবে ভেতর দিয়ে, এদিকে হিট এন্ট্রি করবে। তো হিট যেহেতু এন্ট্রি করবে, স্লো প্রসেস, তাহলে কী হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, বোঝা গেল। অর্থাৎ তাহলে আমি যদি রিপিট করি টোটাল ঘটনাটাকে, এটা তো আমরা এখানে কম্প্রেস করে এটা প্রসারণ করছি, তাই না, প্রসারণ হচ্ছে। তো প্রথম থেকে যদি ঘটনাটাকে ব্যাখ্যা করি এইভাবে, যে একটা সিস্টেম, যার মধ্যে একটা পিস্টন আছে, গ্যাসের সিস্টেম, পিস্টনটা চাপ হ্রাস করা হচ্ছে, যার ফলে গ্যাসের প্রসারণ ঘটছে, এবং এই প্রসারণ ঘটার ফলে, প্রসারণ ঘটছে মানে আয়তন বাড়ছে, যার ফলে গ্যাসের ভিতরের সিস্টেমের হিট কমে যাচ্ছে, আন্তঃশক্তি বা শক্তি কমে যাচ্ছে। যেহেতু এটা স্লো প্রসেস,
তো স্লো প্রসেসের ফলে পরিপার্শ্ব থেকে হিট ভেতরে ঢুকছে, যদি না ঢুকতো তাহলে তাপ কমে যাওয়া মানে কি টেম্পারেচার কমে যাওয়া। যেহেতু হিট বাইরে থেকে ঢুকছে তাহলে টেম্পারেচারটা কী থাকছে, সিস্টেমের কনস্ট্যান্ট থাকছে। বোঝা গেল বিষয়টা? তাহলে সব কিছু কিন্তু এই স্লো প্রসেসের জন্যই হচ্ছে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া অ্যাকচুয়ালি কী প্রসেস? স্লো প্রসেস। সমষ্ণ প্রক্রিয়া কিন্তু স্লো প্রসেস বা ধীর গতীয় প্রক্রিয়া। বোঝা গেল? এখন দেখো এখানে টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, ঠিক আছে, টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা গ্যাসের কোন সূত্র ইউজ করব? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বয়েলের সূত্র। কারণ বয়েলের সূত্রে উষ্ণতা কী থাকে? কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই সূত্রটা ইউজ হয় গ্যাসের। ঠিক আছে? এখন দেখো উষ্ণতা যেহেতু স্থির থাকে তাহলে ডেল ইও কনস্ট্যান্ট থাকে, এটা আগেই বলেছি। আন্তঃশক্তি কনস্ট্যান্ট থাকে, কারণ আন্তঃশক্তি কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট দেবে, এটা সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, নেক্সট দেখো এর যদি আমি একটা গ্রাফ আঁকি সমষ্ণ প্রক্রিয়ার, তাহলে গ্রাফটা কেমন হবে? পিভি ইকুয়াল টু যেহেতু কনস্ট্যান্ট, তাহলে জানো এরকম গ্রাফ হবে, তাই না? পিভি গ্রাফটা এরকম হবে। এটা অ্যাকচুয়ালি কি সমপরাবৃত্ত, তাই না? সমপরাবৃত্ত। বোঝা গেল? এখানে দেখো এখানে টেম্পারেচার T1, এটা T2, এটা T3 ধরতে পারো। তাহলে যখন T1 ছিল অর্থাৎ টেম্পারেচার কম ছিল, তখন এখান দিয়ে যাবে। টেম্পারেচার বাড়লে গ্যাসের কী হয়? আয়তন এবং চাপ উভয় বৃদ্ধি পায়, তাই না? তাহলে T2 হবে, গ্রাফটা একটু ওপরে উঠবে। আর টেম্পারেচার আরও বৃদ্ধি করলে গ্রাফটা আরও ওপর দিয়ে যাবে। বোঝা গেল? এই জন্য এখানে তিনটে গ্রাফ এঁকেছি, সেমই একই হবে, সবাই সমপরাবৃত্ত হবে, জাস্ট এদের একটু ওপর দিয়ে হবে। বোঝা গেল? এখন দেখো ফার্স্ট লতে আমরা কি পড়েছিলাম, যে ডেল কিউ ইকুয়াল টু কী হবে? ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই না? ওয়ার্ক ডান, ইন্টারনাল এনার্জি আর হিট। এখন এখানে ডেল ইউ তো জিরো, তাহলে ডেল কিউ ইকুয়াল টু কি? ডেল ডাব্লিউ। অর্থাৎ যে পরিমাণ তুমি সিস্টেমকে হিট দেবে তা সম্পূর্ণ কিসে কনভার্ট হয়ে যাবে? ওয়ার্ক ডানে, তাই না? এটা গৃহীত সিস্টেম দ্বারা গৃহীত হিট, গৃহীত তাপই কী হবে? কার্যে রূপান্তরিত হবে, কার্য। আবার তুমি যদি সিস্টেমের ওপর কাজ দাও, তাহলে তাপ কী হবে? সেই টোটাল কার্যটা কিসে কনভার্ট হবে? হিটে কনভার্ট হবে। তাহলে হিট থেকে ওয়ার্ক ডান হবে, আর ওয়ার্ক ডান থেকে কী হবে? হিট তৈরি হবে সমপরিমাণ। অর্থাৎ ধরো তুমি 2 জুল হিট দিলে, তাহলে তুমি কার্য কত পাবা? 2 জুল, 2 জুলই কার্য পাবা। ঠিক আছে? আবার তুমি ধরো 2 জুল কার্য করলে সিস্টেমের উপরে, তাহলে তুমি কত হিট পাবা? 2 জুল হিটই পাবা। বোঝা গেল? তাহলে গৃহীত তাপ সমানই কি? সিস্টেমের দ্বারা যে কার্য হচ্ছে সেটা সমান হবে। আর সিস্টেমের উপর যদি কাজ করো তাহলে সেটা কী হবে? সেটা সিস্টেম দ্বারা বর্জিত তাপ, অর্থাৎ সিস্টেম যে তাপ তৈরি করছে সেটার সঙ্গে সমান হবে। বোঝা গেল? তাহলে এটাই হলো আলটিমেট সমষ্ণ প্রক্রিয়ার প্রপার্টিজ। তো সমষ্ণ প্রক্রিয়া এই যে কাজটা, এই ওয়ার্ক ডান, এটা আমরা কীভাবে বের করব? ঠিক আছে, সেটা দেখো। এখন দেখো এখানে আমি একটা সিস্টেম নিয়েছি, গ্যাসের সিস্টেম। এর একটা ভলিউম আছে ভি, ঠিক আছে? এখন যদি আমি এই গ্যাসের সিস্টেমটাকে প্রসারণ ঘটাই, অর্থাৎ প্রেশার কমানোর ফলে কী হবে? পিস্টনটা উপরের দিকে উঠবে, তাই না? উপরের দিকে উঠলো। এবার আমরা ধরলাম যে খুব ক্ষুদ্র
ডিপি পরিমাণ তোমার প্রেশার চেঞ্জ করেছি, ঠিক আছে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র চাপের পরিবর্তন ঘটিয়েছি, খুবই ক্ষুদ্র চাপের পরিবর্তন ঘটানো হয়েছে। এর ফলে কী হবে, পিস্টনটা উপরের দিকে উঠবে। তাহলে পিস্টনটা উপরের দিকে উঠলে পজিশনটা কেমন কেমন দেখাবে দেখো, ঠিক এরকম পিস্টনটা ধরো উপরের দিকে উঠেছে। তাহলে এইটুকু যে চেঞ্জ হলো, ঠিক আছে, সরণ হলো, এটাকে আমরা ডিএক্স ধরে নিলাম। ওকে, এখন এই পিস্টনের তো একটা ক্ষেত্রফল আছে, তাই না? পিস্টনের ক্ষেত্রফলকে আমরা কি ধরবো, এ ধরে নিই। পিস্টনের ক্ষেত্রফল সমান এ। তাহলে এই যে এই এলাকাটুকু দেখো, আমি এটা অন্য কালার দিয়ে আমি এটাকে আইডেন্টিফাই করছি। এই যে এই এলাকাটুকু, এখানে তো গ্যাস এসে ছড়িয়েছে, তাহলে কতটা আয়তন গ্যাসের বৃদ্ধি হলো, এটা তো ভি, আচ্ছা এটাকে V1 ধরি, আর যখন পরে হলো এটা V2, ঠিক আছে। তাহলে এই যে ক্ষুদ্র চেঞ্জ, এটাকে আমরা ডিভি বলতে পারি। ডিভি চেঞ্জ হলো, ডিভি সমান কি V2 মাইনাস V1, তাই না? V2 মাইনাস V1। এখন এই ডিভিটা কত? ডিভি হলো তোমার এই ছোট্ট অংশের আয়তন যেখানে গ্যাস এসেছে, ঠিক আছে। এখন আয়তন মানে এটা একটা সিলিন্ডার, যদি ভাবো সিলিন্ডার আয়তন কি হয়, যে ক্ষেত্রফল, তোমার পিস্টনের ক্ষেত্রফল ইন্টু কী হবে ডিএক্স, তাই না? পাই আর স্কোয়ার এইচ, এটা তো হয় আয়তন, সিলিন্ডারের আয়তন ভি সমান, তাহলে পাই আর স্কোয়ার এখানে কি ক্ষেত্রফল এ পিস্টনের, আর এইচ মানে কি যতটুকু সরণ হয়েছে ডিএক্স, এটা সমান কি V2 মাইনাস V1। বোঝা গেল? এখন দেখো, আমি যদি এখানে ধরে নিই যে প্রাথমিক অবস্থায় প্রেশার ছিল পি, ঠিক আছে, পি, তাহলে ওয়ার্ক ডান কত হবে? খুব ক্ষুদ্র যেহেতু সরণ হচ্ছে, DW হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান সমান কী হয়, ফোর্স ইন্টু ডিএক্স, বল ইন্টু কি সরণ, তাই না? তাহলে বল ইন্টু সরণ। এখন দেখো, বল মানে কি ফোর্স বাই এরিয়া সমানই কী হয়, প্রেশার হয় না, তাই তো? তাহলে আমি ফোর্সে যাই কি লিখতে পারি, প্রেশার ইন্টু এরিয়া ডিএক্স, আবার এই এ ডিএক্স মানে কি ডিভি, তাহলে পি ডিভি। বোঝা গেল? তাহলে এই যে DW ক্ষুদ্র ওয়ার্ক, সেটা অ্যাকচুয়ালি কি পি ডিভি। ওকে, চেঞ্জেবল প্রেশার পি ইন্টু চেঞ্জেবল কি আয়তন ডিভি, তাহলে এটাই ওয়ার্ক ডান। ক্লিয়ার? কী করে আমরা ওয়ার্ক ডান পেতে পারি? গ্যাসের প্রসারণ ঘটালে বা সংকোচন ঘটালে, যাই ঘটাও, সংকোচন ঘটালে মাইনাস হবে, কারণ কি এক্ষেত্রে প্রসারণ হচ্ছে, ডেল এক্স পজিটিভ, নিচের দিকে আসলে সেটা নেগেটিভ হবে। তো এখানে একটা কনসেপ্ট আছে, সেটা আমি বলে দিই, যে দেখো থার্মোডাইনামিক্সে যখন সিস্টেম নিজে কাজ করে তখন সেই কার্যটা কি হয়, পজিটিভ হয়, ঠিক আছে। সিস্টেম নিজে কাজ করলে পজিটিভ হয়, এটা নোট ডাউন করো। সিস্টেম নিজে কার্য করলে সেটা কি ওয়ার্ক ডান W পজিটিভ ভ্যালু ধরবো আমরা, সিস্টেম যে নিজে কাজ করে। আর যদি সিস্টেমের উপর কার্য করা হয়, সিস্টেমের উপর যদি কার্য করলে ওয়ার্ক ডান কী হবে, নেগেটিভ হবে, ঠিক আছে, ওয়ার্ক ডান নেগেটিভ হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা আগের পেজে ফিরে যাই। এখানে দেখো DW ইকুয়াল টু কী হলো, পি ডেল ভি। এখন এটা আমরা সমস্ত প্রক্রিয়ায় কীভাবে কাজে লাগাতে পারি? ওকে, দেখো সমস্ত প্রক্রিয়ায় আমরা ওয়ার্ক ডান বের করব। তো সমস্ত প্রক্রিয়ার ওয়ার্ক ডান কৃতকার্য বের করতে গেলে দেখো, যদি এই সিস্টেমটার আয়তন V1 ছিল, সেখান থেকে আমরা V2 করব, ঠিক আছে। তাহলে আমাকে DW কে ইন্টিগ্রেশন করতে হবে,
তো টোটাল কার্য ডাব্লিউ বের করতে গেলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কোথা থেকে করতে হবে, V1 থেকে V2। এখন দেখো DW মানে কি, P del V, PdV, V1 to V2, বোঝা গেল। এখন যেহেতু আমরা এটা গ্যাস নিয়েছি, গ্যাসের ক্ষেত্রে PV ইকুয়াল টু কী হয়, nRT। n হচ্ছে কি, মোল সংখ্যা, মোল সংখ্যা কার, গ্যাসের। আর তো জানো সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে এখানে টেম্পারেচার। টিটা এখানে কনস্ট্যান্ট, কেন, সমস্ত প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা পি এর জায়গায় কী বসাতে পারি, পি সমান nRT বাই ভি বসাতে পারি। তাহলে ডাব্লিউ সমান কী বসাবো, V1 to V2 nRT বাই ভি ডিভি, ঠিক আছে। এখন nRT টোটালটা কি, কনস্ট্যান্ট, তাহলে nRTকে আমরা বাইরে বার করতে পারি, ইন্টিগ্রেশন V1 to V2 ডিভি বাই ভি, ওকে। এখন ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন কী হয়, তোমরা জানো nRT ln, তাই না, ln ভি হয়, V1 to V2। দেখো যারা জানো না ln হয়, তারা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে আমরা দেখো V1 অর্থাৎ লিমিটটা বসাবো, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট আগে বসে, তারপরে নেগেটিভ হয়ে লোয়ার লিমিট হয়। ইন্টিগ্রেশন হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের অংশ, ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ। তো আশা করবো যখন ফিজিক্স স্টার্ট করবে, তোমরা করছো, তো তোমরা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের সামান্য পার্টটা দেখে নেবে। আর আমিও ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের যেটুকু বেসিক ফিজিক্সে লাগে, ওকে। তো তোমরা এই চ্যানেলটা ফলো করতে থাকো, সব কিছু পেয়ে যাবে পরপর। তাহলে DW সমান কী হচ্ছে, nRT ln V2 মাইনাস V1, বোঝা গেল। তাহলে এটাকে আমরা বক্স করে রাখি, W সমান কী পাচ্ছি, nRT ln V2 মাইনাস V1, ln এর লগের প্রপার্টি কী হয়, V2 বাই V1 হয় মাইনাস থাকলে, তাহলে এটা হলো তোমার ওয়ার্ক ডান, ঠিক আছে। তাহলে সমস্ত প্রক্রিয়ায় ওয়ার্ক ডান কী পেলাম, সমস্ত প্রক্রিয়ায় ওয়ার্ক ডান পেলাম W ইকুয়াল টু nRT ln V2 বাই V1। এখন দেখো যেহেতু এটা বয়েলের সূত্র মেনে চলে, P1 V1 সমান কি, P2 V2, তাহলে V2 বাই V1কে আমরা কি লিখতে পারি, P1 বাই P2, তাই না, P1 বাই P2। তাহলে W সমান এটাও লেখা যায় nRT ln P1 বাই P2, বোঝা গেল। তাহলে এটাকে তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এটা দিয়ে নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করা যাবে, ওকে। তো আজকে এই প্রক্রিয়াটা, সমস্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা রোধতা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা উপকৃত হও, তাহলে লাইক করো, কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।